গুড মর্নিং। আমি আবার এলাম তোমাদের সরলরেখার অতি সংক্ষিপ্ত অংশ নিয়ে। তো এর আগে সরলরেখার কনসেপচুয়াল পার্ট যেটা ছিল সেটা তোমরা দেখে নিয়েছো, আর এমসিকিউ পার্টটাও দেখেছো। কারণ স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক যদি করতে হয় তাহলে কিন্তু প্রথম থেকে পরপর সব দেখে আসতে হবে এবং সব অঙ্কগুলো যেগুলো আমি বাদ দিয়ে রাখি সেগুলো করে তারপরে আসতে হবে। মাঝখান থেকে কোনো একটা পার্ট যদি খোলো, মানে পার্ট 1 পার্ট 2 না দেখে পার্ট 3 খুলেও যদি দেখো তাহলে কিন্তু তুমি অসুবিধা হবে। তো সেক্ষেত্রে তোমার বুঝতে অসুবিধা হতেই পারে। সেই জন্য সবসময় যে কোনো চ্যাপ্টার শুরু থেকে শুরু করবে, মানে প্রথম পার্ট থেকে শুরু করে পরপর তারপরের পার্টগুলো করবে, তাহলে দেখবে ঠিক পরপর করতে পারছো। যেগুলো আমি বাদ রেখে দিচ্ছি সেগুলো তুমি ঠিক করতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করছি এখন। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রথম যে প্রশ্নটা রয়েছে, কোন সরলরেখার প্রবণতা বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। প্রবণতা বলতে কি বোঝো? সংজ্ঞা টঙ্গা যদি নাও থাকে, কিন্তু প্রবণতা জিনিসটা কি সেটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে সরলরেখা করতে হলে। তো প্রবণতা হচ্ছে কোন সরলরেখায় এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে তার ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রবণতা। এটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে সরলরেখা শিখতে হলে। 2 নম্বর প্রশ্নটা দেখো, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি x বাই a প্লাস y বাই b সমান 1। তো এটা কি আকার? তোমরা যদি কনসেপচুয়াল পার্ট পড়ে থাকো তাহলে নিশ্চয়ই নামটা মনে আছে। x বাই a প্লাস y বাই b সমান 1, এই আকারগুলোর নাম তোমাদের মনে রাখতেই হবে। যদি মনে না থাকে আবার কনসেপচুয়াল পার্টটা দেখো, কারণ প্রত্যেকটা তুমি সেখান থেকে নিশ্চয়ই নোট করেছো খাতাতে, তাহলে খাতাটা দেখো। তো এইগুলো কিন্তু ওই চারটে আকার, বিশেষ করে আমি চারটে আকারের কথা বলেছিলাম, ওই চারটে আকার কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি মানে সরল রেখার অঙ্কগুলো অন্তত খুব সহজে বুঝতে পারবে। তাহলে এখানে x বাই a প্লাস y বাই b সমান 1 হচ্ছে ছেদিতাংশ আকার। তো এর আগে এমসিকিউতে ঠিক এরকমই একটা প্রশ্ন ছিল যে কোন আকারের সমীকরণকে ছেদিতাংশ আকারে প্রকাশ করা যায়। তো কোন আকারে, যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা a b c কেউ যদি 0 না হয়, a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0, c নট ইকুয়াল টু 0, তিনটের মধ্যে কোনোটাই যদি 0 না হয় তবেই তাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে এটা কিন্তু আমরা এমসিকিউতে শিখেছিলাম। তাহলে এমসিকিউটা যদি আমরা ভালো করে দেখে আসতাম এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা করেই ফেলতাম। তো এইরকম ব্যাপারটা হয়, সেজন্য আমি বারবার বলি প্রথম পার্ট থেকে শুরু করে পরপর দেখবে, তাহলে দেখবে সব পরপর ঠিক বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের যে প্রশ্নটা দিয়েছি যে মূল বিন্দুগামী সরলরেখা, ওখানেও দেখো এমসিকিউ পার্টে ছিল মূল বিন্দুগামী সরলরেখা দেখতে কেমন, ax by থাকবে, c থাকবে না। তাহলে c থাকবে না মানে c0। তাহলে c0 হলে তাকে তো ছেদিতাংশ আকারে প্রকাশ করা যায় না, কারণ ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে a নট ইকুয়াল টু 0 হতে হবে, b নট ইকুয়াল টু 0 হতে হবে, c নট। তার মানে মূল বিন্দুগামী সরলরেখাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করা যাবে না। হলো যুক্তি। 2 নম্বরে দেখো বলেছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। x অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে y সমান কনস্ট্যান্ট, মানে শুধু y আছে, কনস্ট্যান্ট আছে, y টার্ম আছে, কনস্ট্যান্ট আছে, x টার্ম নেই। তো x টার্ম নেই মানে কি বলেছিলাম, x এর সহগ মানে a টা 0। তো a 0 হলেও কিন্তু তাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করা যাবে না, কারণ ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c নট ইকুয়াল টু 0 হতে হবে, মানে a b c নট ইকুয়াল টু 0 হতে হবে। তো যেহেতু এখানে b রয়েছে, c রয়েছে, কিন্তু এটা নেই, অতএব x অক্ষের সমান্তরাল সরলরেখা কেউ ছেদিতাংশ আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরে কি প্রশ্ন বলছে। তাহলে এটা গেল 2 নম্বর। 3 নম্বরে দেখো কি বলেছে, বলেছে n, বই কিন্তু তোমরা খুলে নিয়েছো, তোমার সামনে বই আছে, তুমি বইটা পড়ছো, তারপরে ভিডিওটা দেখছো। ঠিক আছে, n এর মান ঋণাত্মক ধরে lx my n ইকুয়াল টু 0 সরলরেখার সমীকরণকে অভিলম্ব আকারে প্রকাশ করো। তো lx my
প্লাস n ইকুয়াল টু 0। n নেগেটিভ বলে দিয়েছি, তাহলে n যদি নেগেটিভ হয়, n কে আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস n, তাহলে n যদি নেগেটিভ হয়, n যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস n নিশ্চয়ই পজিটিভ, তাহলে ওইদিকে নিয়ে গেলে যেটা মাইনাস n হবে সেটা কিন্তু পজিটিভ। ভালো করে দেখো, মাইনাস n একটা পজিটিভ সংখ্যা। বলেছিলাম যে অভিলম্ব আকারে প্রকাশ করতে হলে, দেখো এটাও কিন্তু বলেছিলাম, তোমরা যদি দেখে থাকো নিশ্চয়ই এটা মনে আছে, যে অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে কনস্ট্যান্ট টার্মটা ডান দিকে নিয়ে যেতে হবে এবং সেটা পজিটিভ রাখতে হবে ডান দিকটা। তাহলে যেহেতু মাইনাস n টা এখানে পজিটিভ, তাহলে মাইনাস n করে এদিকে নিয়ে যাব, তারপর কি করতে হবে, অভিলম্ব আকারে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a মানে হচ্ছে l আর m মানে b মানে হচ্ছে y সহগ, তাহলে এইটা দিয়ে বোথ সাইডকে ভাগ করতে হবে। তাহলে বোথ সাইডকে ভাগ করলে কি পাবো আমরা, প্রশ্নটা আছে অভিলম্ব আকারে শুধু প্রকাশ করো, তাহলে অভিলম্ব আকারে প্রকাশ করলে আমরা কি পাবো, l বাই এটা m বাই এটা সমান মাইনাস n বাই এটা। ঠিক আছে, মাইনাস অভিলম্ব আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে ডান দিকটাকে পজিটিভ রাখতে হয়, তো এখানে মাইনাস n যেহেতু পজিটিভ, তার মানে ডান দিকটা মাইনাস n বাই রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার হলো, তার মানে এটা পজিটিভ সংখ্যা, তাহলে এটাই হবে অভিলম্ব আকার। আমি লিখছি না কিন্তু মুখে যেটা বলে দিচ্ছি সেটা কিন্তু সব অঙ্কটাই বলে দিচ্ছি, শুধু লিখে নিলেই হবে। তাহলে এর অভিলম্ব আকার হবে l বাই এটা ইনটু x m বাই রুট ওভার এটা ইনটু y সমান মাইনাস n বাই এটা। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বরে কি বলেছে, দেখো 4 নম্বর অঙ্কটা একবার পড়ে নাও। তো 4 নম্বর অঙ্কটা যদি পড়ে থাকো, বলেছে যে x1 y1 আর p একটা বিন্দু আর q আর একটা বিন্দু হচ্ছে x2 y2, পড়ো, বিন্দু দুটির সংযোগ সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। p আর q দুটো বিন্দু আছে, p হচ্ছে x1 y1, q হচ্ছে x2 y2। ঠিক আছে, pq দুটো বিন্দু, a x অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে, মানে m মানে হচ্ছে tan থিটা। ঠিক আছে, সরলরেখাটার m হচ্ছে tan থিটা। দেখাও যে x2 x1 r cos থিটা, y2 y1 r sin থিটা, যেখানে r হচ্ছে pq, মানে pq এর মধ্যে ডিসটেন্সটাও বলে দিয়েছে r। একটু ভেবে বলো তো, দুটো বিন্দুর মধ্যে ডিসটেন্স, দুটো বিন্দুর মধ্যে যদি একটা চলমান বিন্দু ধরে নেওয়া হয় তাহলে এটা কোন আকারে আছে। দেখো আমি বলেছিলাম চারটে আকার খুব ভালো করে করতে, অন্য দুটো আকারও কিছু ক্ষেত্রে তো প্রয়োজন পড়বেই, সেজন্যই তো অন্য দুটো আকার আছে। তো এটা হচ্ছে 6 নম্বরটা আকার, মানে সিমেট্রিক, মানে হচ্ছে প্রতিসম আকার। তো প্রতিসম আকার থেকে এই প্রশ্নটা দিয়েছে, কারণ দুটো বিন্দুর মধ্যে ডিসটেন্স যেখানে দিয়েছে মানে প্রতিসম আকার। তাহলে এই অঙ্কটাকে আমরা প্রতিসম আকার থেকে নেব। দেখো এখানে যদি আমরা একটা বিন্দুকে ভ্যারিয়েবল হিসেবে ধরে নিই, তাহলে PQ সরলরেখার সমীকরণ আমরা লিখতে পারবো, PQ সরলরেখার সমীকরণ, PQ সরলরেখার নতি বলে দিয়েছি, আনতি, আনতি আমাদের দরকার পড়ে, তাহলে আনতি হচ্ছে থিটা, আর P আর Q দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে, PQ এর মধ্যে দূরত্ব হচ্ছে r। তাহলে আমরা x1, আমাদের এখানে প্রশ্নটা দেখো প্রমাণ করতে দিয়েছে x2 সমান, তাহলে আমরা x2 এইটাকে যদি আমরা ভ্যারিয়েবল পয়েন্ট হিসেবে ধরে নিই, তাহলে আমরা এটা লিখতে পারবো, মনে আছে সিমেট্রিক আকার, x x1 cos থিটা সমান y y1 sin থিটা সমান হচ্ছে r। এইটা হচ্ছে সিমেট্রিক আকার বা প্রতিসম আকার। এখানে x আর y টা হচ্ছে ভ্যারিয়েবল, x1 y1 টা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, তাহলে এইটাকে আমরা ভ্যারিয়েবল বিন্দু হিসেবে ধরছি, এটা স্থির বিন্দু হিসেবে ধরছি। তাহলে আমরা কি লিখতে পারবো, x2 x1 cos থিটা সমান y2 y1 sin থিটা সমান হচ্ছে r। এইটা সমান যদি r হয়, তিনটেই তো সমান, তাহলে এইটা সমান যদি r হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো
যে x2 মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে r cos থিটা। তাহলে x2 ইকুয়াল টু লিখতে পারবো x1 প্লাস r cos থিটা। হলো একই ভাবে y2 মাইনাস y1 সমান পাবো r sin থিটা, আর y2 ইকুয়াল টু পাবো y1 প্লাস r sin থিটা। হলো তাহলে আমাদের যা প্রমাণ করতে দিয়েছে x1 প্লাস r, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বরটা পড়ো। তোমার সামনে কিন্তু বই আছে, তুমি বইটা আগে পড়বে তারপরে ভিডিও দেখবে। ঠিক আছে, 5 নম্বরটা পড়ে নাও। x cos থিটা প্লাস y x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। এবার আমাদের কিভাবে ভাবতে হবে বলো তো? আমরা কোন আকারের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম? মনে পড়ছে? ছেদিতাংশ আকারের মধ্যে ছিল, মানে ছেদিতাংশ আকার বলতে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তো এই আকারের মধ্যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার ক্ষেত্রফল আমরা জানি হাফ ab। তাহলে যেহেতু এখানে প্রশ্নটাতে আমাদের অক্ষ দুটির সঙ্গে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এর প্রশ্নটা আছে, তাহলে যে আকারের সরলরেখাটা দেখ না কেন আমাদের ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে যে আকারটা দিয়েছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। যদি আমরা মনে করতে পারি এটাও একটা আকার, এটা হচ্ছে অভিলম্ব আকার, কিন্তু আমরা এটাকে সাধারণ আকার হিসেবে ব্যবহার করতেও পারি, কারণ এখানে আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। তাহলে এটাকে যদি a ধরি তাহলে a x প্লাস by c রয়েছে, তাহলে x প্লাস by প্লাস c মানে সাধারণ আকার হিসেবে ধরে নিচ্ছি। তাহলে যদি এটাকে আমরা সাধারণ আকার হিসেবে ধরি তাহলে আমরা ছেদিতাংশ আকার প্রকার নিয়ে যেতে পারবো। তো কিভাবে নিয়ে যেতে পারবো? আমরা জানি ছেদিতাংশ আকারের ডান দিকটাকে আমাদের 1 এ আনতে হয়। তাহলে ডান দিক 1, এখানে p আছে, তাহলে 1 করতে গেলে কি করতে হবে? p দিয়ে বোথ সাইডকে ভাগ করে দিলেই ছেদিতাংশ আকার হবে। ঠিক আছে, তাহলে আমরা p দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে p দিয়ে ভাগ করে এটা আমরা পাচ্ছি, বোথ সাইডকে আমরা p দিয়ে ভাগ করে দিলাম, ডান দিক আমাদের 1 চলে এলো। তাহলে এটাকে কি আমরা ছেদিতাংশ আকার বলতে পারবো? দেখো ছেদিতাংশ আকার লেখা আছে, দেখো x বাই a y বাই b, x এর কোনো সহগ এখানে কিন্তু উল্লেখ করা নেই। তার মানে বুঝতে হবে x কিন্তু একাই থাকবে, তার কোনো সহগ নিয়ে থাকলে তাকে আমরা ছেদিতাংশ আকার বলতে পারবো না। তাহলে এখানে তো x এর সহগ রয়েছে, তাহলে এইটা এখনো আমাদের ছেদিতাংশ আকারে আসেনি। তাহলে ছেদিতাংশ আকারে আসতে গেলে কি করতে হবে? x এর যে সহগ মানে x এর সঙ্গে যেটা গুণ আছে ওটাকে আমাদের ওখান থেকে সরাতে হবে। তাহলে ওখান থেকে সরিয়ে আমরা কোথায় নিয়ে যাব? x বাই এটাকে আমরা p cos আলফা এইরকম আকারে লিখতে পারবো। দেখো এমন ভাবে আমরা আকার পরিবর্তন করছি যেন মান পরিবর্তন না হয়ে যায়। তাহলে আমরা আকারটাকে পরিবর্তন করছি, তাহলে এটা x বাই a হচ্ছে প্লাস y বাই p বাই sin আলফা সমান হচ্ছে 1। এইটা কি হচ্ছে আমরা বলতে পারবো ছেদিতাংশ আকার। তাহলে কোন আকারে পৌঁছাতে গেলে দেখতে হবে সহগ, এখানে যেহেতু x আর y ফাঁকা আছে মানে জানতে হবে এদের কোনো সহগ রাখলে সেটাকে আকার বলা যাবে না, মানে ছেদিতাংশ আকার বলা যাবে না। তাহলে এখন কিন্তু এটা ছেদিতাংশ আকারে চলে এসেছে। তো এইটা ছেদিতাংশ আকারের ত্রিভুজের ক্ষেত্রফল যদি হাফ মড ab হয়, বর্গ একক হয়, তাহলে এই আকারের ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে এটা হচ্ছে অক্ষ দুটির সঙ্গে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব অক্ষ দুটির সঙ্গে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ মড a ইনটু b, তার মানে p বাই cos আলফা ইনটু p বাই sin আলফা হলো বর্গ একক। তাহলে এটা তো p p স্কয়ার হয়ে যাচ্ছে, আর এটা 2 sin আলফা cos আলফা মানে p স্কয়ার বাই sin 2 আলফা বর্গ একক। এটাই হবে ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো আকারকে
যে কোনো আকারে পরিবর্তন করতে পারবো। বুঝে গেছো নিশ্চয়ই? তারপরে দেখো 6টা। তো প্রথম দিকে কয়েকটা অঙ্ক আমাদের পরপর এমন দিয়েছে যে আমি বাদ দিয়ে চলে যেতে পারছি না, কারণ সব অঙ্কগুলো পরপর আলাদা আলাদা ভাবে দিচ্ছি। তো সেই জন্য পরপর কয়েকটা অঙ্ক পরপর দেখে নাও আমি যেগুলো করছি। যেটা তোমরা পারবে আমি কিন্তু ঠিক সেটাকে বাদ দিয়ে চলে যাব, তোমাদের জন্যই সেটা রেখে দেবো। কারণ অঙ্ক এমন একটা জিনিস যে আমি করে দিলাম আর বোর্ডে দেখে শুধু খাতা লিখে নিলে তাহলে কিন্তু তোমার অঙ্ক শেখা হবে না। অঙ্ক তোমাকেই করতে হবে। শুধু আমি জানিয়ে দেবো কিভাবে করবে, রাস্তাটা ধরিয়ে দেবো, কিন্তু সেই পথ ধরে তোমাকেই চলতে হবে। সেই জন্য অঙ্ক অঙ্ক ভিডিওটা স্টপ করে দিয়ে খাতায় যদি লিখে নিতে হয় তাহলে কিন্তু সেটা তোমার অঙ্ক শেখা নয়। তার জন্য তুমি কোনো অঙ্ক শিখতে পারবে না, কোনো অঙ্ক নিজে করতে পারবে না। তোমাকে বারবার ওই খাতা দেখে বা ভিডিও দেখে বা অন্য কোনো জায়গা দেখে লিখে খাতা ভর্তি করতে হবে। তো সেটা নিশ্চয়ই অঙ্ক করবে না তুমি। তুমি কি অঙ্ক করতে হলে সমস্ত অন্তত কনসেপ্টটা ক্লিয়ার করো, কনসেপচুয়াল পার্টটা ভালো করে দেখো, সেখান থেকে নোট করো, তাহলেই দেখো এগুলো ভালো বুঝতে পারবে। সেই জন্য হঠাৎ করে মাঝখানে একটি অঙ্ক দেখে নিলে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। দেখো 6 অঙ্কটা কি করবে, প্রথমে সবসময় স্থানাঙ্ক জ্যামিতি, এটা জ্যামিতির ব্যাপার। প্রথমে একটা ছবি আঁকার চেষ্টা করবে, যেগুলো অন্তত ছবি আঁকলে বুঝতে সুবিধা হবে সেগুলো অন্তত ছবি আঁকবে। এখানে এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, এ বি বিন্দুকে পি এ বিস্তু এর অনুপাতে বিভক্ত করেছি। আরো বলেছি পি বিন্দুটা ax by c 0 এই সরলরেখার উপরে অবস্থিত। এই তথ্যগুলো আমাদের হাতে আছে, দিয়ে বলেছে m n এর মানটা প্রমাণ করতে দিয়েছে। যাই হোক, আমরা জানি n অনুপাতে p এর স্থানাঙ্কটা বের করব। তাহলে p এর স্থানাঙ্কটা যদি h, k হয়, তাহলে ধরে নিচ্ছি p হচ্ছে h, k। অতএব h ইকুয়াল টু, আমরা এই সূত্রটাও কিন্তু কনসেপচুয়াল পার্ট বা কনসেপচুয়াল পার্টের আগে, মানে স্থানাঙ্ক জ্যামিতি যে পূর্ব পাঠের অনুসরণ ছিল সেখানে তোমরা দেখে এসছো অনুপাতে বিভক্তির সূত্র, তাহলে সেগুলোকে ব্যবহার করতে হবে। তবু আরেকবার বলছি, অনুপাত সবসময় তার অপোজিট দিকের সঙ্গে গুণ হয়, তাহলে m গুণ হবে এদিকের সাথে, n গুণ হবে এদিকের সঙ্গে। h মানে হচ্ছে ভুজ বের করব, তখন m গুণ হবে ভুজের সঙ্গে, তাহলে হবে mx2 প্লাস n গুণ হবে এদিকে nx1 বাই m প্লাস n, আর k ইকুয়াল টু হবে একইভাবে my2, কারণ k হচ্ছে এখানে ভুজ কোটি, তাহলে এখানে কোটির সঙ্গে গুণ হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। হলো এটা hk। এবার hk বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে আমরা এটা লিখতে পারবো যে h, k বিন্দু x plus by plus c equal to 0 সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত। তো অবস্থিত মানে হচ্ছে এই বিন্দুটা x এর জায়গায়, k বিন্দুটাকে y এর জায়গায় আমরা বসিয়ে দেওয়া। সব সময় আমরা এটা কিন্তু এখন থেকে শুরু করব, কোন বিন্দু সরলরেখার উপর অবস্থিত, কোন বিন্দু বৃত্তের উপর অবস্থিত, কোন বিন্দু উপবৃত্তের উপর অবস্থিত, মানে x আর y এর জায়গায় বিন্দুটাকে বসানো। বসানো বলতে h বসবে x এর জায়গায়, k বসবে y এর জায়গায়। যেমন ধরো a ইনটু x, x বলতে এখানে h বসবে, h মানে আমরা h কে না বসিয়ে h এর মানটাকে বসাবো, তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n প্লাস b ইনটু y, y বলতে এখানে y এর জায়গায় k বসার কথা, তো k কে না বসিয়ে আমরা k এর মানটাকে বসাবো, my2 ny1 বাই m প্লাস n, তারপরে আছে প্লাস c ইকুয়াল টু 0। দেখো তো এটাকে একটু সরল করে আমরা m আর n এর অনুপাতটা পাই কিনা। দেখো এখান থেকে আমরা যদি লসাগু নিয়ে নিই, তাহলে a m x2 প্লাস a n x1 প্লাস b m y1 প্লাস b n, এটা y2 এটা y1 প্লাস cn প্লাস cn সমান হচ্ছে 0।
হলো m প্লাস n টা লসাগু হলো, লসাগুটা 0 এর সঙ্গে গুণ হয়ে চলে গেল। এবার কি করব, আমাদের কি বের করতে হবে, m/n বের করতে হবে, মানে m গুলোকে এক জায়গায় করতে হবে, n গুলোকে এক জায়গায় করতে হবে। তাহলে এখান থেকে আমরা m গুলোকে এক জায়গা করে কমন নিয়ে নিচ্ছি। তাহলে ax2, এখানে m আছে, by2, এখানে m আছে, প্লাস c, আর n গুলোকে এক জায়গা করে কমন নিয়ে নিচ্ছি। n গুলোকে না ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে ওইদিকে পাঠালে সব মাইনাস হবে। তাহলে মাইনাস ax1, এটাতে n আছে, প্লাস by1 প্লাস মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটাও প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো m/n ইকুয়াল টু হচ্ছে মাইনাস ax1 প্লাস by1 প্লাস c বাই ax2 প্লাস by2 প্লাস c হলো। তাহলে এটাই হচ্ছে m/n এর মান, ঠিক আছে। তারপরে দেখো 7 এর টার্ম। তো এখানে একটা কথা বলে রাখছি, অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো পরপর দিয়েছি তাতে করে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি মানে সরলরেখার যে মজা সেটা এখন আমরা পাচ্ছি না, কারণ অঙ্কগুলো পরপর বিভিন্ন টাইপের করে দিয়েছে। তো আমরা যখন আরেকটু এগিয়ে যাব তখন বুঝতে পারবো অঙ্কগুলো খুব কত ভালো লাগবে আমাদের, কিন্তু এখন সেটা আমি বলতে পারছি না, কারণ অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত শুরু থেকেই অঙ্কগুলো কিন্তু এক একটা টাইপ আলাদা আলাদা করে দিচ্ছে, যার ফলে অঙ্কের মজাটা আমরা এখনো ধরতে পারছি না। দেখো 7 নম্বরেও আবার একটা আলাদা অঙ্ক দিয়েছে, এবি আর সিডি দুটো বিন্দুগামী সংযোগ সরলরেখার সমীকরণকে x a ইনটু y d সমান x c ইনটু y b আকারে প্রকাশ করা যাবে কিনা। তো সেটা প্রকাশ করা যায় দেখাতে বলেছে, তাহলে নিশ্চয়ই যাবে। তো দুটো বিন্দু দেওয়া আছে, আবার বলছি তোমাদের চারটে আকারের কথা নোট করেছো খাতায়, খাতাটা একবার খুলে দেখো। চারটে আকারের মধ্যে একটা আকার ছিল দুই বিন্দু আকার, মানে দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ। এখানেও তো তাই বলেছে আমাদের যে দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ গঠন করো, তারপর সেটাকে এই আকারে নিয়ে যাও। তাহলে আগে তো সরলরেখার সমীকরণটা গঠন করতে হবে, তাই তো। তাহলে দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ আমরা কিভাবে করেছিলাম মনে আছে, y y1 by x x1 equal to y1 y2 by x1 x2, এটা হচ্ছে দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ। তো এখানে x1 y1 x2 y2 ওইভাবে আমরা ভাববো না, আমরা লিখব দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ। তাহলে বিন্দু দুটি দিয়ে সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি হবে ভালো করে দেখো। সরলরেখার সমীকরণটা হবে y, এই y টা আর এই x টা হচ্ছে ভ্যারিয়েবল আর বাকিগুলো হচ্ছে এই পয়েন্ট। তাহলে y b বাই x a সমান এইটা মাইনাস এইটা মানে b d বাই এটা মাইনাস এটা মানে a c হলো। তো এইখান থেকে আমাদের এই আকারে যেতে হবে। তো সরাসরি আমরা কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারছি y d আছে, y b পেয়েছি, x a আছে, x এটা যদিও আছে, আমরা প্রথমে এগুলোকে সব গুণ করে নেব। তাহলে গুণ করে পাচ্ছি দেখো ay ab cy প্লাস bc সমান হচ্ছে bx dx ab প্লাস ad, ঠিক আছে। এটা ab, ab টা কেটে যাচ্ছে, দিয়ে আমরা যেটা পাচ্ছি দেখো কি আমাদের দরকার সেটা আমরা এইখান থেকে একটু ব্যাক ক্যালকুলেশন করে নেব। দেখো কি দরকার, xy একটা টার্ম রয়েছে আমাদের, কিন্তু এখানে সেটা নেই। তাহলে xy টার্ম যদি এখানে না থাকে তাহলে তো আমরা কখনোই ওই আকারে পৌঁছাতে পারবো না, তাই না। তাহলে xy বলে একটা টার্ম রয়েছে, তাহলে xy রয়েছে, তারপরে dx রয়েছে, তারপরে ay রয়েছে, তারপরে ad রয়েছে। তাহলে আমরা অন্তত একটা দিককে যদি নিয়ে আসতে পারি তাহলে অন্য দিকটা আমরা অটোমেটিক পেয়ে যাব। তাহলে একটা দিককে অন্তত এর মতো করে সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখো একটা দিক হচ্ছে আমাদের xy হলো, তারপর আছে dx, এটা রয়েছে dx, তাহলে dx নিচ্ছি আমরা, এই দিকটা কি আগে নিচ্ছি। তারপরে হচ্ছে ay,
এ ওয়াইটাকে আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস এ ওয়াই, তারপরে রয়েছে প্লাস এডি, তাহলে এ ওয়াইটা লিখে নিয়েছি প্লাস এডি, এখানে রয়েছে প্লাস এডি হলো। তাহলে এক্স ওয়াই একটা টার্ম কিন্তু আমরা বাড়তি লিখেছি, ঠিক আছে, আর এই তিনটে টার্ম আমরা নিয়েছি। তাহলে এই দিকটাতে যখন আমরা লিখব তখন এই যে বাড়তি টার্ম এক্স ওয়াই নিয়েছি এটাও তো এইদিকে দিতে হবে, তবেই তো ব্যালেন্সটা থাকবে না। আর বাকি যারা পড়ে আছে, যেমন এখানে পড়ে আছে মাইনাস সি ওয়াই, তারপরে এই দিক থেকে যাচ্ছে এটা পড়ে আছে bx টা, তাহলে মাইনাস bx, তারপরে হচ্ছে bc টা আছে ওইদিকে, তাহলে প্লাস bc। একটু ডান দিক বাঁ দিক হলো কিন্তু ব্যালেন্সটা ঠিক রেখেছি। এবার দেখো আমরা কমন নিচ্ছি, তাহলে x কমন নিলে হবে y মাইনাস d, এখান থেকে কমন যাচ্ছে দেখো a, তাহলে হবে y মাইনাস d, এখান থেকে দেখো কমন যাচ্ছে y, তাহলে x মাইনাস c, আর এখান থেকে কমন যাচ্ছে b, তাহলে x মাইনাস c। বুঝে গেছো নিশ্চয়ই? তাহলে y মাইনাস d ইনটু x মাইনাস a সমান x মাইনাস c ইনটু y মাইনাস b, এই আকারে আমরা প্রকাশ করতে পারলাম। তাহলে দুই বিন্দু থেকে আমরা এই আকারটাতে নিয়ে আসতে পারলাম। দেখো একটু অন্যরকম করতে হলো, ঠিক আছে। তো ওই যে বললাম যে অঙ্কগুলো ঠিক মানে এমন ভাবে দিয়েছে একটার পর একটা অন্যরকম 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 করে দিয়েছে বলে আমরা অঙ্কের মজাটাকে এখনো ধরতে পারছি না। দেখো আমরা 8 বা তার পরবর্তী জায়গা থেকে কিন্তু আমরা একটা স্রোতের মধ্যে চলে আসবো, তোমরা তখন পরপর সব অঙ্ক করতে পারবে, তখন আর আমাকে অঙ্ক করতে হবে না, ঠিক আছে। তারপরে দেখো 8 এর যে অঙ্কটা এখানে দিয়েছে এটা এখানকার অঙ্কই নয়, এটা দুটো সমান্তরাল সরলরেখা আমাদের এর পরের চ্যাপ্টার মানে পরের যে প্রশ্নমালাটা আছে 2c, এটা 2a হচ্ছে, তাহলে 2b তে আমাদের এই অঙ্কটা আছে, তখন আমরা করব। এখন আমরা আর 8 এটা করছি না, কারণ এমনিতেই আমরা সব পরপর আলাদা আলাদা অঙ্ক করছি। এখন দেখো 9 থেকে যে অঙ্কগুলো রয়েছে, এই 9 থেকে বলতে পারো যে অতি সংক্ষিপ্ত অঙ্ক, তাহলে আমরা আগে সংক্ষিপ্ত অঙ্কগুলোই আগে করলাম, 9 থেকে আমরা অতি সংক্ষিপ্ত অঙ্ক করছি। দেখো দুটো বিন্দু দেওয়া আছে, বলেছে এর প্রবণতা হচ্ছে -2, তাহলে কে এর মান কত বলো। আমরা এবার প্রবণতা বা নতি আমরা দুটো জায়গা থেকে বের করতে পারি। মনে পড়ছে কথাটা, কনসেপচুয়াল পার্ট বা এমসিকিউ এর প্রথম দিকে এই কথাটা বলেছিলাম। দুটো জায়গা থেকে বের করতে পারি, একটা হচ্ছে দুটো বিন্দু দেওয়া থাকলে প্রবণতা বের করতে পারি, মনে পড়ছে? নোট করেছো, খাতা দেখো, খুঁজে বের করো। তাহলে প্রবণতা বের করতে পারি দুটো বিন্দু থেকে, একটা হচ্ছে y1 y2 বাই x1 x2, এটা হচ্ছে প্রবণতা দুটো বিন্দু দেওয়া থাকে। আর একটা হচ্ছে সরলরেখা থেকে পাই x by c 0, এই সরলরেখার প্রবণতা হবে কত -a/b। তো এই দুটো জায়গা থেকে আমরা প্রবণতা বের করতে পারি। তো এখানে দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে দুটো বিন্দু থেকে প্রবণতা হচ্ছে y1 y2। কেউ যদি লেখে y1 y2 y1, নিশ্চয়ই হবে y2 y1 বাই x2 x1 দিতে হবে। তাহলে এখানে আমরা লিখছি -2 k মানে +k বাই 2k - 1 সমান হচ্ছে প্রবণতা -2। তো এখান থেকে নিশ্চয়ই k এর মান বার করতে পারবো। তাহলে এই এতক্ষণে আমরা পৌঁছালাম অতি সংক্ষিপ্ততে। বইটার বিন্যাসটা কিন্তু আমার প্রথম দিকটা একটু মানে আলাদা আলাদা অঙ্ক দিয়ে একটু জটিল আকার তৈরি করে দিয়েছিল, এখন থেকে দেখো আমরা সহজ আকারে চলে এসেছি, ঠিক আছে। এখান থেকে কে বের করতে পারবো। তারপরে দেখো 10 এরটা, একটা সরলরেখার উপর এমন একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। পড়ো অঙ্কটা, 10 এর অঙ্কটা পড়ো, খুব সহজ অঙ্ক। তো এইগুলো আমাদের প্রথম শিখে নিতে হবে, তারপরে আমরা এই পরবর্তী অঙ্কগুলো করতে পারবো। 7x - 6y = 20, 7x - 6y = 20 বলছে এর উপরে একটা বিন্দু এমন ভাবে নির্ণয় করতে হবে যার কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। তাহলে ধরে নেব আমরা বিন্দুটা, তাহলে ধরি বিন্দুটা হবে, ভালো করে আরেকবার করো, কোটি ভুজের দ্বিগুণ। কোটি কোনটা? সেকেন্ডের মানটা হচ্ছে কোটি, মানে y স্থানাঙ্কটা হচ্ছে কোটি, ভুজ হচ্ছে প্রথমটা, তাহলে কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। তাহলে আমরা বিন্দুটাকে কি লিখবো? a, 2a। তাহলে ধরে নিচ্ছি বিন্দুটা হলো a, 2a। তাহলে a, 2a যদি বিন্দু হয়, বিন্দুটা কোথায় অবস্থিত? সরলরেখার উপর অবস্থিত। তো কিভাবে অবস্থিত হলো আমি কি বললাম একটু আগে বলেছি, একটা বিন্দু সরলরেখার উপরে অবস্থিত মানে সরলরেখার উপর বসিয়ে দিতে হয়। আর বসানো মানে কি, প্রথমটা বসবে x এর জায়গায়, দ্বিতীয়টা বসবে y এর জায়গায়।
তাহলে বিন্দুটা যেহেতু সরলরেখার উপর অবস্থিত, অতএব আমরা লিখতে পারবো 7 ইন্টু a মাইনাস 6 ইন্টু 2a সমান হচ্ছে 20। তো এখান থেকে নিশ্চয়ই আমরা a এর মান বার করতে পারবো। তাহলে 7a মাইনাস 12a, তাহলে হচ্ছে মাইনাস 5a সমান হচ্ছে 20। তার মানে a সমান হচ্ছে মাইনাস 4। তাহলে বিন্দুটা কত হলো? অতএব বিন্দুটি হবে a মানে মাইনাস 4, 2a মানে হচ্ছে মাইনাস 8। হলো, খুব সহজ। তারপরে দেখো 11। তো এটা তোমরা নিজেরা করবে। একটা সরলরেখা দেওয়া আছে, পরের অঙ্কটা 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। সরলরেখাটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বলেছে 2। তো মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কোন আকার থেকে পাওয়া যায়? মনে পড়ছে অভিলম্ব আকার। তো যে সরলরেখাটা এখানে দেওয়া আছে সেটা কি ধরনের সরলরেখা? সেটা হচ্ছে সাধারণ আকারের সরলরেখা। একে কিভাবে অভিলম্ব করা যায় মনে পড়ছে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে বোথ সাইডকে ভাগ করে অভিলম্ব আকার পাই। তাহলে এর অভিলম্ব আকার 3x প্লাস 4y প্লাস m ইকুয়াল টু 0। তাহলে এটাকে অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে প্রথমে এইটাকে মানে mটাকে আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে। তো এখানে m আমরা নেগেটিভ না পজিটিভ জানি না, সেজন্য মাইনাস m ও নেগেটিভ না পজিটিভ আমরা জানি না। মাইনাস m আছে মানে নেগেটিভ হবে, এটা কিন্তু কখনোই ভাববে না, কারণ x এর মান -2 হতে পারে, -3 হতে পারে, -4 হতে পারে। তো m এর মান যদি -2 হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা জানি না এটা নেগেটিভ না পজিটিভ, কিন্তু আমাদের অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে এই দিকটাকে পজিটিভ হিসেবেই নিতে হয়, তাই না? তাহলে এখানে অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে কি দিয়ে ভাগ করতে হবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার মানে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে অভিলম্ব আকারে প্রকাশ করলে আমরা পাচ্ছি 3 এর 5x 4 এর 5y সমান হচ্ছে -m/5। তো এটা পজিটিভ না নেগেটিভ জানি না, কিন্তু আমাদের দূরত্ব যেহেতু সবসময় পজিটিভ হবে, তাহলে শর্তটা হবে কি? শর্ত হবে জানো? -m/5 এর মড নিয়ে নেওয়া হয়, মাইনাস না নিয়ে এর মড নিয়ে নেওয়া হয়। এটা সমান হচ্ছে 2। এখান থেকে m এর মানটা বার করলেই কিন্তু আমরা পেয়ে যাব। আর এক লাইন বাকি পড়ে আছে, তাহলে m সমান হচ্ছে প্লাস মাইনাস 2 গুণিত 5, কারণ মড উঠলে আমরা প্লাস মাইনাস দিয়ে লিখি। তাহলে এটাই m এর মান। হয়ে গেল, অঙ্কটা করে দেওয়া হয়ে গেল। তাহলে 12 এর অঙ্কটা কিন্তু তোমরা নিজেরা করবে। তো 12টা দেখো, একটা সাধারণ আকারের সরলরেখা দেওয়া আছে, এর উপরে a t স্কয়ার 2at একটা বিন্দু আছে। তাহলে বিন্দুকে আমরা সরলরেখার উপর বসাবো। বসাতে আমরা শিখে গেছি ইতিমধ্যে, x এর জায়গায় কি বসাবো? at স্কয়ার, y এর জায়গায় কি বসাবো? 2at দিয়ে আমরা এটাকে সমাধান করব। সমাধান করতে গিয়ে দেখব a সবগুলো কেটে যাচ্ছে, দিয়ে t এর আমরা মান পাচ্ছি। যেহেতু t স্কয়ার আছে তার মানে t এর দুটো মান পাবো। অতএব t এর দুটো মানের জন্য আমরা দুটো বিন্দু পেয়ে যাব। ব্যাস, t এর মানটা ঘুরিয়ে নিয়ে এসে যে at স্কয়ার 2at এখানে t এর জায়গাতে সেই মানটা বসালেই আমাদের বিন্দুটা পেয়ে যাব। শুনে নিয়েছো নিশ্চয়ই? তাহলে 12 অঙ্কটা তোমরা নিজেরা করছো। তারপরে দেখো 13টা। তাহলে 12টা ঠিক যেভাবে বললাম, 12টা যেভাবে বললাম এক্ষুনি ঠিক সেইভাবে নিজে করতে পারবি, ঠিক আছে? 13টা দেখো, একটা সরলরেখার নতি বলেছে 150 ডিগ্রি। নতি মানে কি? নতি মানে হচ্ছে, সরি এটা নতি হবে না, 150 ডিগ্রি নতি হয় না, এটা হবে আনতি। তাহলে এটা নতি নয়, এটা আনতি হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আনতি যখন 150 ডিগ্রি, নতি মানে m হবে tan 150। তো tan 150 এর মান হচ্ছে 180 মাইনাস 30, তার মানে হচ্ছে সেকেন্ডে পড়ছে tan মাইনাস 30 ডিগ্রি, তার মানে হচ্ছে -1/√3। এটা হচ্ছে আমাদের সরলরেখার নতি। মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 10। মূল বিন্দু থেকে দূরত্ব বলতে p কিন্তু বলে দিয়েছে 10। তো সরলরেখার আনতি বলেছে, তাহলে আমরা যদি একটা ছবি আঁকি, একটা সরলরেখার আনতি এটা হচ্ছে 150 ডিগ্রি, আর মূল বিন্দু থেকে দূরত্ব এটা হচ্ছে 10। দেখো, আমরা অভিলম্ব আকারে সরলরেখা করতে জানি। অভিলম্ব আকারে সরলরেখাতে কি কি দরকার হয়?
অভিলম্ব আকারের সরলরেখাতে এই কোণটাকে আমরা আলফা যদি ধরি তাহলে এই ডিসটেন্স আর আলফাটা হলেই অভিলম্ব আকারের সমীকরণ পেয়ে যায়। তো এখানে আমরা কি আলফাটা পেয়ে যাচ্ছি? দেখো তো আলফাটা কি পাচ্ছি? এটা যদি 150 হয়, এটা যদি 90 হয়, তাহলে কি আমরা আলফার মান পাচ্ছি? তাই না? পেয়ে যাচ্ছি তো। তাহলে অভিলম্ব x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আলফা কোণ উৎপন্ন করে। আলফা কোণ উৎপন্ন করলে আলফা ইকুয়াল টু হবে, ভালো করে দেখো, আলফা প্লাস 90, আলফা প্লাস 90 সমান হচ্ছে 150। আলফা প্লাস 90 সমান হচ্ছে 150। অতএব আলফা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের এই পোরশনটা আর দরকার হচ্ছে না। তাহলে আলফা যেহেতু 60 ডিগ্রি পেয়ে গেলাম আমরা, অতএব সরলরেখার সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ হবে x cos alpha plus y sin alpha equal to p, বা x cos 60 plus y sin 60 সমান হচ্ছে p মানে 10, তাই তো? এই যে p 10 দেওয়া আছে, তার মানে x cos 60 মানে হচ্ছে হাফ প্লাস y sin 60 মানে হচ্ছে √3/2 সমান হচ্ছে 10। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? x প্লাস √3y সমান হচ্ছে 20। তাহলে এটাই হবে নির্ণেয় সরলরেখার সমীকরণ। বুঝে গেছো নিশ্চয়ই? তারপরে দেখো 14 নম্বর। তো এখানে 4, -6 বিন্দুগামী এবং অক্ষ দুটির সঙ্গে ছেদিতাংশের মান, এখানে দুটো অঙ্ক আছে। তাহলে আমরা প্রথমটা 1 নম্বরটা প্রথমে করছি, পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত। তো x অক্ষের সঙ্গে ছেদিতাংশ বা অক্ষ দুটির সঙ্গে ছেদিতাংশ সরলরেখা অঙ্ক করার সময় যদি এই কথাগুলো থাকে, তাহলে আমরা সবসময় যেটা করব, সরলরেখাটাকে যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তাকে ছেদিতাংশ আকারে নিয়ে চলে যাব, আর যদি দেওয়া না থাকে তাহলে সরলরেখার সমীকরণটাকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করে নেব। এটা নোট করে রাখো তাহলে। তাহলে ধরে নিচ্ছি সরলরেখাটার সমীকরণ, ধরি সরলরেখার সমীকরণ কি ধরবো? ছেদিতাংশ আকার, মানে x/a plus y/b equal to 1। তো এখানে কি শর্ত দিয়েছে? যে ছেদিতাংশ দুটো মানে a আর b এর মান পরস্পর সমান এবং একই চিহ্নযুক্ত, মানে এখানে b equal to হচ্ছে a বলে দিয়েছে এখানে। তাহলে b যদি a হয় তাহলে সমীকরণটা কি হয়ে গেল? x/a plus y/a equal to 1 হলো। তাহলে এখানে যেহেতু b আর a মানে ছেদিতাংশ দুটো সমান বলে দিয়েছে 1 নম্বরটাতে, তাহলে a সমান a হয়ে গেল। এখন এই সরলরেখাটা মানে a এর মানটা বার করার জন্য আমাদের একটা বিন্দু দেওয়া আছে, কত? 4, -6 বিন্দুগামী। তো এই কথাটা কিন্তু সরলরেখা বা যে কোনো স্থানাঙ্ক জ্যামিতি কথাতে বারবার আসবে যে এত বিন্দুগামী। তো একটা সরলরেখা এত বিন্দুগামী মানে কি বললাম? বিন্দুটা সরলরেখার উপর বসবে, মানে বিন্দুটা সরলরেখাকে সিদ্ধ করবে। তো সিদ্ধ করা মানে কি 4 কোথায় বসবে? x এর জায়গায়। তাহলে 4/a প্লাস -6/a সমান হচ্ছে 1, বা তাহলে a এর মানটা আমরা পেয়ে যাচ্ছি -2। ঠিক আছে? অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ, দেখো এখানে আমরা যদি a এর মানটা 2 বসিয়ে দিই, অতএব নির্ণেয় সমীকরণ কি হবে? x plus y equal to হচ্ছে -2। খুব ইম্পর্টেন্ট একটা আকার, বারবার এটা দরকার পড়বে। দেখো এখানে -2 বসালাম, এখানে -2 বসালাম, লসেও করে দিলে এটা হবে x plus y equal to -2, বা আরেকটাই লিখতে পারো x plus y plus 2 equal to 0। যে হোক একটা উত্তর দিলেই হবে। তো এর সঙ্গে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে সেটা তোমরা নিজেরা করবে, শুধু একটু পার্থক্য করে দিয়েছে এই শর্তটাতে। কি বলেছে? পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে b সমান কি হবে? -a। আমি 2 নম্বরটা চলে গেলাম এবার। তাহলে 2 নম্বরে করার সময় আমরা কি করব? পুরোটা একই, এটা 2 নম্বর,
একই রকম লিখবো, সরলরেখার সমীকরণ এটাই লিখবো। শর্ত b সমান হচ্ছে মাইনাস a, এটা শর্ত লিখবো। তাহলে b এর জায়গাতে মাইনাস a বসাবো। তাহলে এটাতে যদি মাইনাস a বসাই তাহলে কি হবে, দেখো মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে a এর মানটা আমরা তখন পেয়ে যাচ্ছি 10, তাই না? তখন কি হবে তাহলে, তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে, x বাই 10 প্লাস y বাই মাইনাস 10 সমান হচ্ছে 1। তার মানে সরলরেখার সমীকরণটা হয়ে যাবে x মাইনাস y সমান হচ্ছে 10। তাহলে এটা নিশ্চয়ই 2 নম্বর সমান। তাহলে বুঝে গেছো নিশ্চয়ই। তাহলে এখন এই পর্যন্তই রইল। আমরা পরের দিন পরের ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা শিখে নেব। আবার বলছি, স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু মাঝখান থেকে একটি অঙ্ক দেখে নিয়ে কিন্তু কিছুই বুঝতে পারবে না। সব অঙ্ক পরপর করো, একদম খুব পরিষ্কার হবে, কনসেপ্ট ক্লিয়ার করে রাখো, একদম খুব সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবে। যা যা বলছি শুধু সেইটা শুনে করো, দেখো কোনো রকমে কোনো সমস্যা আসবে না।